এটা দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনার একজন দাপুটে মস্তান রফিকুল ইসলাম। এই রফিকুল ইসলাম এই মুহূর্তে মৃত। তিনি যখন জীবিত ছিলেন তেনার নামে রানিং কেস ছিল প্রায় 70খানা। এখন তিনি মারা গিয়েছেন এবং ময়নাতদন্তে উঠে এসছে তিনি নিজে থেকেই সুইসাইড করেছে। এদিকে গ্রাম এবং রফিকুলের পরিবার একটাই দাবি করছেন, রফিকুল যথেষ্ট স্ট্রং মস্তান ছিলেন, তিনি কখনো সুইসাইড করতে পারেন না। অর্থাৎ গ্রাম এবং পরিবারের একটাই দাবি, সেটা হলো কি, ওই গ্রামে গত 1 সপ্তাহ হলো ভূতের উৎপাত শুরু হয়েছে আর রফিকুলকে ভূতেই মেরেছে, এটা গ্রাম এবং পরিবারের বক্তব্য। আচ্ছা, তার আগে বলে দিই আমি কে। আমি হলাম এই গল্পের গোয়েন্দা প্রধান, নাম কেডি। পুরো গ্রাম যেটা ভূত বলে চালিয়ে দিচ্ছে সেটা আমার চোখে একেবারে ভুল। কারণ এমন কিছু ঘটনা আছে রফিকুল ইসলামের মধ্যে যেই ঘটনাটা পুরো গ্রাম জানেন না। অর্থাৎ রফিকুল ইসলামের কোনো পুরানো শত্রু এবং সেই শত্রুতার জেরেই ওকে খুন করা হয়েছে। যিনি খুন করেছেন তিনি খুব বিচক্ষণ এবং সাবধানী, তাই ময়নাতদন্তে তেমন কিছু উঠে এলো না। আপনারা দেখছেন মন, মনের সাথে মনের পাশে। হ্যাঁ, এরকম ছোট্ট ছোট্ট ভৌতিক গল্প দেখতে আমাদের চ্যানেলটি ফলো রাখুন। আমরা উপকৃত হব এবং আরও ভালো ভালো গল্প নিয়ে এসে আপনাদের সামনে হাজির হব। তাই আমি দেরি না করে তড়িঘড়ি খোঁজ নিলাম রফিকুলের ডান হাত বাম হাত কে বা কারা ছিলেন। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম রফিকুলের একজন স্ট্রং ডান হাত ছিলেন সাহাউদ্দিন শেখ। আমি সেই সাহাউদ্দিন শেখের কাছে প্রথম গেলাম জিজ্ঞাসাবাদ করতে। জিজ্ঞাসাবাদ করাতে সাহাউদ্দিন বলেন, আগে স্যার, আপনাকে কি বলে সাহায্য করতে পারি একটু যদি বলেন। আচ্ছা, আপনি আমাকে বলুন, রফিকুল বাবুর প্রতিপক্ষ কিংবা পুরানো কোনো শত্রু কেউ ছিল কিনা? আগে বাবু সেরকম কেউ ছিল বলে আমার তো জানা নেই, কিন্তু আনারুল বলে একজন আছেন যে কবরস্থানের পাশে তার একটা জমি ছিল, আর রফিকুল বাবু ভাবতেন ওই জমিটা তারই, তো জোর জবরদস্তি করে তাকে খুন করে জমিটা কেড়ে নিয়েছে। ইতিমধ্যে ওই জমিটায় রফিকুল বাবুর নামে আছে, আনারুল বাবুকে খুন করা হয়েছে। আচ্ছা, রফিকুল যাকে খুন করেছেন ওই আনারুলের পরিবারে কে কে আছে? আনারুলের পরিবার বলতে না স্যার কেউ নেই, আনারুল অবিবাহিত। সাহাউদ্দিনের কাছ থেকে আমি যেটুকু জানতে পারলাম তাতে করে বুঝলাম ভূত ব্যক্তিটি কে এবং তাকে খুঁজে বের করা আমার প্রথম উদ্দেশ্য। আমি ওই দিনেই গ্রামের মানুষকে আবারও জিজ্ঞাসা করলাম। তারা আমাকে আবারও জানালো কবরস্থানের পাশেই আনারুলের জমি ছিল। আপনারা দেখছেন মন, মনের সাথে মনের পাশে। হ্যাঁ, এরকম ছোট্ট ছোট্ট ভৌতিক গল্প দেখতে আমাদের চ্যানেলটি ফলো রাখুন। এবং আনারুল খুন হওয়ার পর থেকে ভূত হয়ে ওর জমিটাকে পাহারা দেয় প্রতি রাতে। আমি আর দেরি করলাম না, আমি আমার 2 সহকর্মী সুধাময় এবং সিদ্ধার্থকে পুরো ব্যাপারটা জানাই এবং ঠিক করলাম আজকে রাত 12টাতেই আমরা ওই কবরস্থানের মাঠেতে যাব, দেখব ভূত ব্যক্তিটি আসলে কে। চারিদিকটা খাঁ করছে, কোথাও কোনো ঘর বাড়ি নেই। পুরো পরিবেশটা যেন একটা ভৌতিক গল্পের মতোই হয়ে গেছে। শেয়াল কুকুরের ডাক আর শো শো হাওয়ার শব্দ। কিছুটা হাঁটার পর আমরা পৌঁছে গেলাম ওই কবরস্থানে। ওই কবরস্থানের পাশে আনারুলের জমির কাছেই আমরা দাঁড়িয়ে গল্প করছি। ঠিক সেই মুহূর্তেই চিৎকার করে উঠল সিদ্ধার্থ। কিছুক্ষণ পর সিদ্ধার্থ জ্ঞান হারিয়ে ফেলে।
আমরা সিদ্ধার্থকে নিয়ে যথেষ্ট ব্যস্ত হয়ে যাই। আমি বললাম, সিদ্ধার্থ তোমার কি হয়েছে? কিন্তু সিদ্ধার্থ বলতে পারল না। আমি সঙ্গে সঙ্গে ছুটে আগিয়ে পিছিয়ে দেখলাম কেউ কোথাও নেই। আবার সিদ্ধার্থর কাছে ফিরে এলাম। লাস্ট পর্যন্ত ডিসিশন নিলাম, আজকে রাতে আমাদের হেরে গিয়ে বাড়ি যেতে হবে। সিদ্ধার্থকে কোনো রকম আমি এবং সুধাময় মিলে বাড়ি নিয়ে গেলাম। বাড়িতে গিয়েই আমাদের পরিচিত ডাক্তারকে দেখাই। ডাক্তার জানায়, দেখুন, ওনাকে নিয়ে এত চিন্তা করবেন না, তেমন কিছু হয়নি। অন্ধকারে কেউ একজন কাঁচের গুলি দিয়ে বাঁটুলের আঘাতে ওকে আঘাত করেছে, আর সেই আঘাতেও ভয়েতে জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক আছে, ওকে একটু রেস্ট নিতে হবে, ঠিক হয়ে যাবে তারপর। ডাক্তার কাকার কথাতে আমি অনেকটা স্বস্তি পেলাম। আমি বুঝতে পারলাম আসলে এটা কোনো ভূতের কাজ নয়, অর্থাৎ আমার দৃষ্টিভঙ্গি একদম ঠিকঠাক। আজকে ঠিক করলাম সুধাময় এবং সিদ্ধার্থ কাউকেই নিয়ে যাব না। আমি একা ওই কবরস্থানের মাঠে যাব এবং দেখব ওই বাঁটুল দিয়ে গুলি করা ব্যক্তিটি কে এবং ভূত ব্যক্তিটি কে। আজ আবারও বেরিয়ে পড়লাম। এখন আমি একা। আমার ডান হাতে একটা রিভলভার আর বাম হাতে টর্চ লাইট। আমি এক পা করে এগিয়ে গেলাম। ওই কবরস্থানের মাঠে আমি পৌঁছেছি এবং দাঁড়িয়ে আছি। আমার চোখ চারিদিকে চংমং করছে। জ্যোৎস্না আলোয় সব যেন পরিষ্কার হয়ে আছে। কিছুক্ষণ বাদে আমার পেছন দিক থেকে কোনো একটা কেউ সরে গেল। আমি সঙ্গে সঙ্গে বন্দুকটা তাক করে বললাম, কে কে ওখানে? না, কেউ নেই। ভাবলাম মনের ভুল। যেহেতু ভৌতিক গল্প নিয়ে গোটা পাড়া রটে গেছে, তাই মনের ভেতরে ভূত ভূত ব্যাপারটা যেন ছাড়ছে না। আমি আবার দুপা এগিয়ে গেলাম। সেখানে দাঁড়িয়ে ভালো করে চারিদিকে টর্চ লাইট মারতে থাকি। আনারুলের জমিটা আমার চোখের সামনেই। টর্চ লাইটের আলোয় আনারুলের জমি পুরো জলজল করছে। ঠিক হঠাৎ করে পেছন দিক থেকে একটা ছুরি আমার পায়ের ধারে এসে পড়ল। আমি বেশ ভালোই ভয় পেলাম। সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে বললাম, কে? এক ঝলক দেখতে পেলাম কালো বরখা পরা পোশাকে কেউ একজন ছুটে চলে গেল। আমি আর এক সেকেন্ড দেরি না করে তার পিছু নিলাম। তার পেছনে ছুটতে 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 একটা জঙ্গল এবং গভীর জঙ্গল এবং ঘন অন্ধকারে আমরা পৌঁছে গেলাম। ঘন জঙ্গলে পৌঁছে যাওয়ার পর আমি বন্দুকটা উঁচিয়ে বললাম, কে 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 তুমি? না, কেউ সাড়া দিল না। এবার আমি শূন্যে একটা গুলি করলাম। কয়েক সেকেন্ডের মধ্যে আমি একটা পায়ের আওয়াজ পেলাম, কেউ একজন ছুটছে। পেছন দিকে তাকিয়ে দেখি গাছের আড়াল থেকে কেউ একজন ছুটে চলে যাচ্ছে। আমি তার পেছনে ধাওয়া করলাম এবং বন্দুকটা উঁচিয়ে তার মাথার দিকে তাক করে একটা শূন্যে আবারও গুলি ছুড়লাম। কে কে আপনি? আর এক সেকেন্ড সময় নষ্ট করবেন না। আপনার ওই বরখাটা আমাকে খুলে দেখান। আপনি কে? যদি না খোলেন তাহলে তাহলে আমি আপনার পায়ে একটা গুলি করব, তারপর আপনাকে তুলে নিয়ে চলে যাব। পুরো প্রশাসন আমাকে ভরসা করে পাঠিয়েছে। আমি কেডি গোয়েন্দা। আমি আমার পরিচয়টা দেওয়া মাত্রেই বরখাটা খুলে তিনি পরিচয় দিলেন তিনি আসলে কে। এইবার আমি আপনাদেরকে যেটা শোনাবো তাতে করে আপনারা নিশ্চয়ই অবাক হবেন। বরখাটা খুলতেই আমি দেখলাম উনি একজন মহিলা। এই মহিলাটি কে তিনি নিজের মুখেই পরিচয় দেয়। কি চান আপনি? আমার শরীর নিয়ে নিন। আমি উজাড় করে আপনার এই রাতের সঙ্গে হচ্ছি, কিন্তু বিনিময়ে রফিকুলের খুনের ব্যাপারটা চাপা দিয়ে দিন স্যার। কারণ খুনটা আমি করেছি স্যার, আমি শাবানা শেখ। আর আনারুলকে জমি বিবাদে মারা হয়নি। আনারুল ছিল আমার প্রাক্তন বয়ফ্রেন্ড।
আমার স্বামী রফিকুল ওর আর আমার সম্পর্কের ব্যাপারটা জানতে পেরে যায়, আর তাই ওকে খুন করে দেয়। ও, বুঝলাম। তো আর কাউকে মারার আছে আপনার? না, আর কাউকে মারার নেই। খুনটা যে আমি করেছি যাতে মানুষ না টের পায়, তাই আমি এই ভূতের ভয়টা দেখিয়েছিলাম সবাইকে, আর এই স্পটে কখনো কাউকে আসতে দিইনি। আমি ভেবেছিলাম এই বিষয়টা ভুলতে ঠিক যতদিন মানুষের সময় লাগবে, ঠিক ততদিনই আমি এই ভূতের গল্পটা চালিয়ে যাব। আইনকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য রফিকুলের স্ত্রীর শাস্তি হলো, এবং পরবর্তীতে জানায় আনারুলকে হত্যা করার কারণেই রফিকুলের স্ত্রী রফিকুলকে বাধ্য করেছে নিজে হাতে গলায় দড়ি দিয়ে মরতে। যদি ও না মরতো তাহলে রফিকুলের স্ত্রী নিজে চিঠি লিখে বলে যেত আমি সুইসাইড করার জন্য রফিকুল দায়ী। আর রফিকুল নিজের স্ত্রীকে এতটাই ভয় পেত যে বাধ্য হয়েছে নিজে হাতে সুইসাইডটা করতে। কেমন লাগলো আমাদের এই গল্প? যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ধরনের গল্প শুনতে যারা পছন্দ করে তাদের কাছে পাঠিয়ে দিন। আমরা আরও বেশি উৎসাহ হয়ে আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেব। অবশ্যই ভালো ভালো ভূতের গল্প।